শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী। আজ শুনবেন 11 পর্ব। আবহ ও প্রয়োগ অরুময় চক্রবর্তী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী। দিন দুই পরে হরিহর ছেলেকে লইয়া বাড়ি আসিল। এই মোটে কয়দিন, এরই মধ্যে সর্বজয়া ছেলেকে না দেখে আর থাকিতে পারিতেছিল না। দুর্গার খেলা কয়দিন হইতে ভালো রকম জমে নাই। অপুর বিদেশ যাত্রার দিন কতক আগে দেশি কুমড়ার শুকনো খোলার নৌকা লইয়া ঝগড়া হওয়াতে দুজনের মুখ দেখা দেখি বন্ধ হইয়া গিয়াছিল। এখন আরও অনেক কুমড়ার খোলা জমিয়াছে। দুর্গা কিন্তু আর সেগুলি জলে ভাসাইতে যায় না। কেন মিছিমিছি এ নিয়ে ঝগড়া করে তার কান মলে দিলাম। আসুক সে ফিরে, আর কখনো তার সঙ্গে ঝগড়া নয়, সব খোলা সেই নিয়ে নিক। বাড়ি আসিয়া অপু দিন 15 ধরিয়া নিজের অদ্ভুত ভ্রমণ কাহিনী বলিয়া বেড়াইতে লাগিল। কত আশ্চর্য জিনিস সে দেখিয়াছে এই কয়দিনে। রেলের রাস্তা, যেখান দিয়া সত্যিকারের রেলগাড়ি যায়, মাটির আতা, পেঁপে, শশা, অবিকল যেন সত্যিকার ফল। সেই পুতুলটা, যেটার পেট টিপিলে মৃগী রোগীর মতো হাত পা ছুঁড়িয়া হঠাৎ খঞ্জনি বাজাইতে শুরু করে। অমলাদি কত দূর যে সে গিয়াছিল, কত পদ্মফুলে ভরা বিল, কত অচেনা নতুন গাঁ পার হইয়া, কত মাঠের উপরকার নির্জন পথ বাহিয়া, সেই যে কোন গাঁয়ে পথের ধারের কামার দোকানে বাবা তাহাকে জল খাওয়াইতে লইয়া গেলে তাহারা তাহাকে বাড়ির মধ্যে ডাকিয়া লইয়া যত্ন করিয়া পিঁড়ি পাতিয়া বসাইয়া দুধ চিঁড়ে বাতাসে খাইতে দিয়াছিল। কোনটা ফেলিয়া সে কোনটার গল্প করে। রেল রাস্তার গল্প শুনিয়া তাহার দিদি মুগ্ধ হইয়া যায়। বারবার জিজ্ঞাসা করে, কত বড় নোয়াগুলো দেখলি অপু? তার টাঙানো বুঝি? খুব লম্বা? রেলগাড়ি দেখতে পেলি? গেল না, রেলগাড়ি অপু দেখে নাই। ওইটাই কেবল বাদ পড়িয়াছে। সে শুধু বাবার দোষে। মোটে ঘণ্টা 4-5 রেল রাস্তার ধারে চুপ করিয়া বসিয়া থাকিলে রেলগাড়ি দেখা যাইত, কিন্তু বাবাকে সে কিছুতেই বুঝাইয়া উঠিতে পারে নাই। বেলা হইয়া যাওয়াতে ব্যস্ত অবস্থায় সর্বজয়া তাড়াতাড়ি অন্যমনস্কভাবে সদর দরজা দিয়া ঢুকিয়া উঠোনে পা দিতেই কি যেন একটা সরু দড়ির মতো বুকে আটকাইল ও সঙ্গে সঙ্গে কি যেন একটা পটাং করিয়া ছিঁড়িয়া যাইবার শব্দ হইল, এবং দুদিক হইতে দুটা কি উঠানে ঢিলা হইয়া পড়িয়া গেল। সমস্ত কার্যটি চক্ষের নিমেষে হইয়া গেল, কিছু ভালো করিয়া দেখিবার কি বুঝিবার পূর্বেই। অল্পখানিক পরেই অপু বাড়ি আসিল। দরজা পার হইয়া উঠোনে পা দিতেই সে থমকাইয়া দাঁড়াইয়া গেল। নিজের চক্ষুকে বিশ্বাস করিতে পারিল না। এ কি, মানে আমার টেলিগ্রাফের তার ছিঁড়লে কে? গতির আকস্মিকতায় ও বিপুলতায় প্রথমটা সে কিছু ঠাহর করিতে পারিল না। পরে একটু সামলাইয়া লইয়া চাহিয়া দেখিল উঠানের মাটিতে ভিজা পায়ের দাগ এখনো মিলায় নাই। তাহার মনির ভেতর হইতে কে ডাকিয়া বলিল, মা ছাড়া আর কেহ নয়, কখনো আর কেউ নয়, ঠিক মা। বাড়ি ঢুকিয়া সে দেখিল মা বসিয়া বসিয়া বেশ নিশ্চিন্ত মনে কাঁঠাল বিচি ধুইতেছে। সে হঠাৎ দাঁড়াইয়া পড়িল এবং যাত্রা দলের অভিমন্যুর মতো ভঙ্গিতে সামনের দিকে ঝুঁকিয়া বাঁশির সপ্তমের মতো রেননেনে তীব্র মিষ্ট স্বরে কহিল, আচ্ছা মা, আমি কষ্ট করে ছোটাগুলো মন বাদার ঘেঁটে নিয়ে আসিনি? সর্বজয়া পিছনে চাহিয়া বিস্মিতভাবে বলিল, কি নিয়ে এসেছিস? কি হয়েছে? আমার বুঝি কষ্ট হয় না? কাঁটায় আমার হাত পা ছড়ে যায়নি বুঝি? কি বলে পাগলের মতো? হয়েছে কি? কি হয়েছে? আমি এত কষ্ট করে টেলিগ্রাফের তার টাঙালাম আর ছিঁড়ে দেওয়া হয়েছে না? তুমি যত উদ্ভট্টি কাণ্ড ছাড়া তো একদণ্ড থাকো না বাবু। পথের মাঝখানে কি টাঙানো রয়েছে? কি জানি টেলিগ্রাফ কি 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 ডাব, আসছি তাড়াতাড়ি, ছিঁড়ে গেল, তা এখন কি করবো বলো? পরে সে পুনরায় নিজ কাজে মন দিল। কি ভীষণ হৃদয়হীনতা! আগে আগে সে ভাবিত বটে যে তাহার মা তাহাকে ভালোবাসে। অবশ্য যদিও তাহার সে ভ্রান্ত ধারণা অনেকদিন ঘুচিয়া গিয়াছে, তবুও মাকে এতটা নিষ্ঠুর পাষাণী রূপে কখনো স্বপ্নেও কল্পনা করে নাই। কাল সারাদিন কোথায় নীলমণি জেঠার ভিটা, কোথায় পালিতদের বড় আমবাগান, কোথায় প্রসন্ন গুরু মহাশয়ের বাঁশবন,
ভয়ানক ভয়ানক জঙ্গলে একা ঘুরিয়া বহু কষ্টে উঁচু ডাল হইতে দোলানো গুলঞ্চলতা কত কষ্টে জোগাড় করিয়া সে আনিল। এখনই রেল রেল খেলা হইবে, সব ঠিকঠাক আর কি না। হঠাৎ সে মাকে একটা খুব কড়া, খুব রূঢ়, খুব একটা প্রাণ বিধন কথা বলিতে চাহিল, এবং খানিকটা দাঁড়াইয়া বোধ হয় অন্য কিছু ভাবিয়া না পাইয়া আগের চেয়েও তীব্র নিখাদে বলিল, আমি আজ ভাত খাবো না, যাও, কখনো খাবো না। তাহার মা বলিল, না খাবি না খাবি, যা, ভাত খেয়ে একেবারে রাজা করে দেবেন কি না। এদিকে তো রান্না নামাতে তর্স হয় না, না খাবি যা, দেখবো খিদে পেলে কে খেতে দেয়। ব্যাস, চক্ষের পলকে সব আছে, আমি আছি, তুমি আছো। সেই তাহার মা কাঁঠাল বিচি ধুইতেছে, কিন্তু অপু কোথায়? সে যেন কর্পূরের মতো উবিয়া গেল। কেবল ঠিক সেই সময়ে দুর্গা বাড়ি ঢুকিতে দরজার কাছে তাহাকে পাশ কাটাইয়া ঝড়ের বেগে বাহির হইয়া যাইতে দেখিয়া বিস্মিত সুরে ডাকিয়া বলিল, অপু, কোথায় যাচ্ছিস অমন করে? কি হয়েছে অপু, শোন। তাহার মা বলিল, জানি না আমি, যত সব অনাচেষ্টি কাণ্ডবাবু তোমাদের, 8 মাস কালি হয়ে গেল। কি এক পথের মাঝখানে টাঙিয়ে রেখেছে, আসছি ছিঁড়ে গেল, তা এখন কি হবে? আমি কি ইচ্ছে করে ছিঁড়েছি? তাই ছেলে ডাক, আমি ভাত খাবো না। না খাস যা, ভাত খেয়ে সব একেবারে স্বর্গে ঘন্টা দেবে কিনা তোমরা। মাতা পুত্রের এরূপ অভিমানের পালায় দুর্গাকেই মধ্যস্থ হইতে হয়। সে অনেক ডাকাডাকির পরে বেলা 2টার সময় ভাইকে খুঁজিয়া বাহির করিল। সে শুষ্ক মুখে উদাস নয়নে ওপাড়ার পথে রায়েদের বাগানে পড়ন্ত আম গাছের গুঁড়ির ওপর বসিয়াছিল। বৈকালে যদি কেহ অপুদের বাড়ি আসিয়া তাহাকে দেখিত, তবে সে কখনোই মনে করিতে পারিত না যে এ সেই অপু, যে আজ সকালে মায়ের উপর অভিমান করিয়া দেশত্যাগী হইয়াছিল। উঠানের এ প্রান্ত হইতে ও প্রান্ত পর্যন্ত তার টাঙানো হইয়া গিয়াছে। অপু বিস্ময়ের সহিত চাহিয়া চাহিয়া দেখিতেছিল, কিছুই বাকি নাই, ঠিক যেন একবারে সত্যিকার রেল রাস্তার তার। সে সতুদের বাড়ি গিয়া বলিল, সতুদা, আমি টেলিগ্রাফের তার টাঙিয়ে রেখেছি আমাদের বাড়ির উঠোনে, চলো রেল রেল খেলা করি, আসবে? তার কে টাঙিয়ে দিল রে? আমি নিজে টাঙালাম, দিদি ছোটা এনে দিয়েছিল। সতু বলিল, তুই খেলগে যা, আমি এখন যেতে পারবো না। অপু মনে মনে বুঝিল, বড় ছেলেদের ডাকিয়া দল বাঁধিয়া খেলার জোগাড় করা তাহার কম্য নয়, কে তাহার কথা শুনিবে। তবুও আর একবার সে সতুর কাছে গেল, নিরাশ মুখে রোয়াকের কোণটা ধরিয়া নিরুৎসাহভাবে বলিল, চলো না সতুদা, যাবে? তুমি, আমি আর দিদি খেলবো এখন। পরে এসে প্রলোভনজনকভাবে বলিল, আমি টিকিটের জন্য এতগুলো বাতাবি লেবুর পাতা তুলে এনে রেখেছি। সে হাত ফাঁক করিয়া পরিমাণ দেখাইল, যাবে? সতু আসিতে চাহিল না। অপু বাহিরে বড় মুখ চোরা, সে আর কিছু না বলিয়া বাড়ি ফিরিয়া গেল। দুঃখে তার চোখে প্রায় জল আসিতেছিল। এত করিয়া বলিতেও সতুদা শুনিল না। পরদিন সকালে সেও তাহার দিদি দুজনে মিলিয়া ইট দিয়া একটা বড় দোকানঘর বাঁধিয়া জিনিসপত্রের জোগাড়ে বাহির হইল। দুর্গা বন জঙ্গলে উৎপন্ন দ্রব্যের সন্ধান বেশি রাখে। দুজনে মিলিয়া নোনা পাতার পান, মেটে আলু, ফলের আলু, রাধালতা ফুলের মাছ, তেলাকুচির পটল, চিচ্চিড়ের বরবটি, মাটির ঢেলার সৈন্ধব লবণ, আরও কতকেই সংগ্রহ করিয়া আসিয়া দোকান সাজাইতে বড় বেলা করিয়া ফেলিল। অপু বলিল, চিনি কিসের করবি রে দিদি? দুর্গা বলিল, মাছতলার পথে সেই ঢিবিটায় ভালো বালি আছে, মা চাল ভাজা ভাজবার জন্যে আনে, সেই বালি চল আনিগে, সাদা চকচক করছে, ঠিক একেবারে চিনি। বাঁশবনে চিনি খুঁজিতে খুঁজিতে তাহারা পথের ধারের বনের মধ্যে ঢুকিল। খুব উঁচু একটা বন, চটকা গাছের আগডালে একটা বড় লতার ঘন সবুজ আড়ালে টুকটুকে রাঙা বড় বড় সুগোল কি ফল দুলিতেছে। অপু দুর্গা দুজনেই দেখিয়া অবাক হইয়া গেল। অনেক চেষ্টায় গোটা কয়েক ফল নিচের দিকে লতার খানিকটা অংশ ছিঁড়িয়া তলায় পড়িতেই মহা আনন্দে দুজনে একসঙ্গে ছুটিয়া গিয়া সেগুলিকে মাটি হইতে তুলিয়া লইল। পাকা ফল মোটে 3টি। প্রধানত বিপণী সজ্জার উদ্দেশ্যেই তাহা দোকানে এরূপভাবে রক্ষিত হইল যে খরিদ্দার আসিলে প্রথমেই যেন নজরে পড়ে। পুরা দরে বেচাকেনা আরম্ভ হইয়া গেল। দুর্গা নিজেই পান কিনিয়া দোকানের পান প্রায় ফুরাইয়া ফেলিল। খেলা খানিকটা অগ্রসর হইয়াছে, এমন সময় সদর দরজা দিয়া সতুকে ঢুকিতে দেখিয়া অপু মহা আনন্দে তাহাকে আগাইয়া আনিতে দৌড়িয়া গেল। ও সতুদা, দেখো না কীরকম দোকান হয়েছে, কেমন ফল দেখো, আমি আর দিদি পেড়ে আনলাম। কি ফল বলো দেখি, জানো? সতু বলিল, ও তো মাকাল ফল, আমাদের বাগানে কত ছিল। সতু আসিতে অপু যেন কৃতার্থ হইয়া গেল। সতুদা তাহাদের বাড়িতে তো বড় একটা আসে না, তাছাড়া সতুদা বড় ছেলেদের দলের চাই,
সে আশাতে খেলার ছেলে মানুষেটুকু যেন ঘুচিয়া গেল। অনেকক্ষণ পুরা মরশুমে খেলা চলিবার পর দুর্গা বলিল, ভাই আমাকে 2 মণ চাল দাও, খুব সরু, কাল আমার পুতুলের বিয়ের পাকা দেখা, অনেক লোক খাবে। সতু বলিল, আমাদের বুঝি নেমন্তন্ন না? দুর্গা মাথা দুলাইয়া বলিল, না বই কি, তোমরা তো হলে কোণে যাত্রী, কাল সকালে এসে নকুতো করে নিয়ে যাব। সতুদা, রানুকে বলবে আজ রাত্রিরে যেন একটু চন্দন বেটে রাখে, কাল সকালে নিয়ে আসবো। দুর্গার কথা ভালো করিয়া শেষ হয় নাই এমন সময় সতু দোকানে বিক্রয়ার্থ রক্ষিত পণ্যের মধ্য হইতে কি একটা তুলিয়া লইয়া হঠাৎ দৌড় দিয়া দরজার দিকে ছুটিল। সঙ্গে সঙ্গে অপু, ওরে দিদিরে নিয়ে গেল রে বলিয়া তাহার রিন্ডিরে তীব্র মিষ্ট গলায় চিৎকার করিতে করিতে তাহার পিছনে পিছনে ছুটিল। বিস্মিত দুর্গা ভালো করিয়া ব্যাপারটা কি বুঝিবার আগেই সতু ও অপু দৌড়াইয়া দরজার বাহির হইয়া চলিয়া গেল। সঙ্গে সঙ্গে খেলাঘরের দিকে চোখ পড়িতেই দুর্গা দেখিল সেই পাকা মাকাল ফল 3টির একটিও নাই। দুর্গা এক ছুটে দরজার কাছে আসিয়া দেখিল সতু গাব তোলার পথে আগে আগে ও অপু তাহা হইতে অল্প নিকটে পিছু পিছু ছুটিতেছে। সতুর বয়স অপুর চেয়ে 3-4 বৎসরের বেশি। তাহা ছাড়া সে অপুর মতো ওরকম ছিপছিপে মেয়েলি গড়নের ছেলে নয়, বেশ জোরালো, হাত পাওয়ালা ও শক্ত। তাহার সহিত ছুটিয়া অপুর পারিবার কথা নহে। তবুও সে যে ধরি ধরি করিয়া তুলিয়াছে তাহার একমাত্র কারণ এই যে সতু ছুটিতেছে পরের দ্রব্য আত্মসাৎ করিয়া এবং অপু ছুটিতেছে প্রাণীর দায়ে। হঠাৎ দুর্গা দেখিল সতু ছুটিতে ছুটিতে পথে একবারটি যেন নিচু হইয়া পিছনে ফিরিয়া চাহিল। সঙ্গে সঙ্গে অপু হঠাৎ দাঁড়াইয়া পড়িল। সতু ততক্ষণ ছুটিয়া দৃষ্টির বাহির হইয়া চালতে তোলার পথে গিয়া পড়িয়াছে। দুর্গা ততক্ষণে দৌড়িয়া গিয়া অপুর কাছে পৌঁছিল। অপু একদম চোখ বুঝিয়া একটু সামনের দিকে নিচু হইয়া ঝুঁকিয়া 2 হাতে চোখ রগড়াইতেছে। দুর্গা বলিল, কী হয়েছে রে অপু? অপু ভালো করিয়া চোখ না চাহিয়ায় যন্ত্রণার সুরে 2 হাত দিয়া চোখ রগড়াইতে রগড়াইতে বলিল, শুধু চোখের ধুলো ছুঁড়ে মেরেছে দিদি, চোখে কিছু দেখতে পাচ্ছি না। দুর্গা তাড়াতাড়ি অপুর হাত নামাইয়া বলিল, শশ দেখি, ওরম করে চোখ রগড়াস না দেখি। অপু তখনই 2 হাত আবার চোখে উঠাইয়া আকুল সুরে বলিল, দিদি চোখের মধ্যে কেমন হচ্ছে, আমার চোখ কানা হয়ে গেছে দিদি। দেখি দেখি, ওরকম করে আর চোখে হাত দিস না, সর। পরে সে কাপড়ে ফোঁ পাড়িয়া চোখে ভাব দিতে লাগিল। কিছু পরে অপু একটু একটু চোখ মেলিয়া চাহিতে লাগিল। দুর্গা তাহার চোখের পাতা তুলিয়া অনেকবার ফোঁ দিয়া বলিল, এখন বেশ দেখতে পাচ্ছিস? আচ্ছা তুই বাড়ি যা, আমি ওদের বাড়ি গিয়ে ওর মাকে আর ঠাকমাকে সব বলে দিয়ে আসছি, রানুকেও বলবো। আচ্ছা দুষ্টু ছেলে তো, তুই যা, আমি আসছি এক্ষুনি। রানুদের খিড়কি দরজা পর্যন্ত অগ্রসর হইয়া দুর্গা কিন্তু আর যাইতে সাহস করিল না। সেজু ঠাকুরনকে সে ভয় করে। খানিক্ষণ খিড়কির কাছে দাঁড়াইয়া ইতস্তত করিয়া সে বাড়ি ফিরিল। সদর দরজা দিয়ে ঢুকিয়া সে দেখিল অপু দরজার বাম ধারের কপাটখানি একটুখানি সামনে ঠেলিয়া দিয়া তাহারই আড়ালে দাঁড়াইয়া নিঃশব্দে কাঁদিতেছে। সে ছিঁচ কাঁদুনি ছেলে না, বড় কিছুতেই সে কখনো কাঁদে না, রাগ করে, অভিমান করে বটে, কিন্তু কাঁদে না। দুর্গা বুঝিল আজ তাহার অত্যন্ত দুঃখ হইয়াছে। অত সাধের ফলগুলি গেল, তাহা ছাড়া আবার চোখে ধুলা দেয়া এরূপ অপমান করিল। অপুর কান্না সে সহ্য করিতে পারে না, তাহার বুকের মধ্যে কেমন যেন করে। সে গিয়া ভাইয়ের হাত ধরিল, সান্ত্বনার সুরে বলিল, কাঁদিস না অপু, আয়, তোকে আমার সেই কড়িগুলো সব দিচ্ছে, আয়। চোখে কি আর ব্যথা বাড়ছে দেখি? কাপড়খানা বুঝি ছিঁড়ে ফেলেছিস? খাওয়া দাওয়ার পর দুপুরবেলা অপু কোথাও বাহির না হইয়া ঘরে থাকে। অনেক দিনের জীর্ণ পুরাতন কোঠাবাড়ির পুরাতন ঘর, জিনিসপত্র, কাঠের সেকালের সিন্দুক, কোটা রঙের সেকালের বেতের প্যাঁটটা, কড়ির আলনা, জলচৌকিতে ঘর ভরানো, এমন সব বাক্স আছে যাহা অপু কখনো খুলিতে দেখে নাই। তাতে রক্ষিত এমন সব হাঁড়ি কলসি আছে যাহার অভ্যন্তরস্থ দ্রব্য সম্বন্ধে সে সম্পূর্ণ অজ্ঞ। সবসুদ্ধ মিলিয়া ঘরটিতে পুরনো জিনিসের কেমন একটা পুরনো পুরনো গন্ধ বাহির হয়। সেটা কিসের গন্ধ সে জানে না, কিন্তু সেটা যেন বহু অতীতকালের কথা মনে আনিয়া দেয়। সে অতীত দিনে অপু ছিল না, কিন্তু এই কড়ির আলনা ছিল, ওই ঠাকুরদাদার বেতের ঝাঁপিটা ছিল, ওই বড় কাঠের সিন্দুকটা ছিল, ওই যে সোঁদালি গাছের মাথা বনের মধ্য হইতে বাহির হইয়া আছে, ওই পোড়া জঙ্গলে ভরা জায়গাটাতে কাহাদের বড় চণ্ডীমণ্ডপ ছিল। আরও কত নামী কত ছেলে মেয়ে একদিন এই ভিটাতে খেলিয়া বেড়াইত। কোথায় তারা ছায়া হইয়া মিলাইয়া গিয়াছে,
কতকাল আগে। যখন একা ঘরে থাকে, মা ঘাটে যায়, তখন তার অত্যন্ত লোভ হয় ওই বাক্সটা, বেতের ঝাঁপিটা খুলিয়া দিনের আলোয় বাহির করিয়া পরীক্ষা করিয়া দেখে কি অদ্ভুত রহস্য উহাদের মধ্যে গুপ্ত আছে। ঘরের আড়ার সর্বোচ্চ তাকে কাঠের বড় বার ঘষে যে তালপাতার পুঁথির স্তূপ ও খাতাপত্র আছে, বাবাকে জিজ্ঞাসা করিয়া জানিতে পারিয়াছিল সেগুলি তাহার ঠাকুরদাদা রামচাঁদ তর্কালঙ্কারের। তাহার বড় ইচ্ছা ওইগুলি যদি হাতের নাগালে ধরা দেয়, তবে সে একবার নিচে নামাইয়া নাড়িয়া চাড়িয়া দেখে। এক একদিন বনের ধারে জানালাটায় বসিয়া দুপুরবেলা সে সেই ছিঁড়া কাশিদাসের মহাভারতখানা লইয়া পড়ে। সে নিজেই খুব ভালো পড়িতে শিখিয়াছে, আগেকার মতো আর মুখে শুনিতে হয় না, নিজেই জলের মতো পড়িয়া যায় ও বুঝিতে পারে। পড়াশুনোয় তাহার বুদ্ধি খুব তীক্ষ্ণ। তাহার বাবা মাঝে মাঝে তাহাকে গাঙ্গুলি বাড়ির চণ্ডীমণ্ডপে বৃদ্ধদের মজলিসে লইয়া যায়। রামায়ণ কি পাঁচালি পড়িতে দিয়া বলে, পড়ো তো বাবা, এদের একবার শুনিয়ে দাও তো। বৃদ্ধেরা খুব তারিফ করেন। দিনুচারুজ্জে বলেন, আর আমার নাতিটা, এই তোমার খোকারই বয়স হবে, দুখানা বর্ণ পরিচয় ছিনলে বাবু, শুনলে বিশ্বাস করবে না, এখনও ভালো করে অক্ষর চিনলে না। বাপের ধারা পেয়ে বসে আছে। এই যে কদিন আমি আছি রে বাবু, চক্ষু বুঝলেই লাঙলের মুঠো ধরতে হবে। পুত্রগর্ভে হরিহরের বুক ভরিয়া যায়। মনে মনে ভাবে, ও কি তোমাদের হবে? করলে তো চিরকাল সুদের কারবার, হলামি বা গরিব, হাজার হোক পণ্ডিত বংশ তো বটে। বাবা মিথ্যেই তালপাতা ভরিয়ে ফেলেননি পুঁথি লিখে, বংশে একটা ধারা দিয়ে গেছেন, সেটা যাবে কোথায়? তাহাদের ঘরের জানালার কয়েক হাত দূরেই বাড়ির পাঁচিল, এবং পাঁচিলের ওপাশ হইতে পাঁচিলের গা ঘেঁষিয়া কি বিশাল আগাছার জঙ্গল আরম্ভ হইয়াছে। জানালায় বসিয়া শুধু চোখে পড়ে সবুজ সমুদ্রের ঢেউয়ের মতো ভাট শেওড়া গাছের মাথাগুলো। এ গাছে ও গাছে দোদুল্যমান কত রকমের লতা, প্রাচীন বাঁশঝাড়ের শীর্ষ বয়সের ভারে যেখানে সোঁদালি বংচালতা গাছের উপর ঝুঁকিয়া পড়িয়াছে, তাহার নিচের কালো মাটির বুকে খঞ্জন পাখির নাচ। বড় গাছপালার তলায় হলুদ বনকচু কোটুলের ঘন সবুজ জঙ্গল ঠেলাঠেলি করিয়া সূর্যের আলোর দিকে মুখ ফিরাইতে প্রাণপণ করিতেছে। এই চিৎপার যুদ্ধে যে গাছটা অবারগ হইয়া গর্ভদীপ্ত প্রতিবেশীর আওতায় চাপা পড়িয়া গিয়াছে, তাহার পাতাগুলি বিবর্ণ, মৃত্যুপাণ্ডুর ডাঁটা গলিয়া আসিল। মরণাহত দৃষ্টির সম্মুখে শেষ শরতের বন ভরা পরিপূর্ণ ঝলমলে রৌদ্র, পরগাছার ফুলের আকুল আর্দ্র সুগন্ধ মাখানো পৃথিবীটা তাহার সকল সৌন্দর্য রহস্য বিপুলতা লইয়া ধীরে ধীরে আড়ালে মিলাইয়া চলিয়াছে। তাহাদের বাড়ির ধার হইতে এ বন জঙ্গল একদিকে সেই কঠির মাঠ, অপরদিকে নদীর ধার পর্যন্ত একটানা চলিয়াছে। অপুর কাছে এ বন অফুরন্ত ঠিকে। সে দিদির সঙ্গে কতদূর এ বনের মধ্যে তো বেড়াইয়াছে, বনের শেষ দেখিতে পায় নাই। শুধু এইরকম তিত্তিরাজ গাছের তলা দিয়া পথ, মোটা মোটা গুলঞ্চ লতা দুলনো থলো থলো বন চালতার ফল চারিধারে। সড়িপথটা একটা আম বাগানে আসিয়া শেষ হয়। আবার এ গাছের ও গাছের তলা দিয়া বনকলমি নাটা কাঁটা ময়না ঝোপের ভেতর দিয়া চলিতে চলিতে কোথায় কোন দিকে লইয়া গিয়া ফেলিতেছে। শুধুই বন ধুঁধুলের লতা কোথায় সেই ত্রিশূন্যের দোলে, প্রাচীন শিরিষ গাছের শ্যাওলা ধরা ডালের গায়ে পরগাছার ঝাড় নজরে আনে। এই বন তার শ্যামলতার নবীন স্পর্শটুকু তার আর তার দিদির মনে বুলাইয়া দিয়াছিল। জন্মিয়া অবধি এই বন তাহাদের সুপরিচিত। প্রতি পলের প্রতি মুহূর্তের নীরব আনন্দে তাহাদের পিপাসু হৃদয় কত বিচিত্র, কত অপূর্ব রসে ভরিয়া তোলে। বর্ষা সতেজ ঘন সবুজ ঝোপের মাথায় নাটা কাঁটার সুগন্ধ ফুলের হলুদ রঙের শীষ, আসন্ন সূর্যাস্তের ছায়ায় মোটা ময়না কাটা ডালের আগায় কাঠ বিড়ালির লঘুগতি আসা যাওয়া, পত্রপুষ্প ফলের সে প্রাচুর্য, সবাকার অপেক্ষা যখন ঘন বনের প্রান্তবর্তী ঝোপঝাপের সঙ্গীহীন বাঁকা ডালে বনের কোনো অজানা পাখি বসিয়া থাকে, তখন তাহার মনের বিচিত্র অপূর্ব গভীর আনন্দরসের বর্ণনা সে মুখে বলিয়া কাহাকেও বুঝাইতে পারে না। সে যেন স্বপ্ন, যেন মায়া। চারিপাশ ঘিরিয়া পাখি গান গায়, ঝুরঝুর করিয়া ছড়িয়া ফুল পড়ে, সূর্যাস্তের আলো আরও ঘন ছায়াময় হয়। এই বনের মধ্যে কোথায় একটা মজা পুরনো পুকুর আছে, তারই পাড়ে যে ভাঙা মন্দিরটা আছে,
আজকাল যেমন পঞ্চানন্দ ঠাকুর গ্রামের দেবতা, কোনো সময়ে ওই মন্দিরের বিশালাক্ষী দেবী সেই রকম ছিলেন। তিনি ছিলেন গ্রামের মজুমদার বংশের প্রতিষ্ঠিত দেবতা। এক সময়ে কি বিষয়ে সফল মনস্কাম হইয়া তাহারা দেবীর মন্দিরে নরবলি দেন। তাহাতে রুষ্ট হইয়া দেবী স্বপ্নে জানাইয়া দেন যে তিনি মন্দির পরিত্যাগ করিয়া চলিয়া গেলেন, আর কখনো ফিরিবেন না। অনেক কালের কথা। বিশালাক্ষীর পূজা হইতে দেখিয়াছে এরূপ কোনো লোক আর জীবিত নাই। মন্দির ভাঙিয়া চুরিয়া গিয়াছে। মন্দিরের সম্মুখের পুকুর মজিয়ার ডোবায় পরিণত হইয়াছে। চারিধারে বনে ছাইয়া ফেলিয়াছে। মজুমদার বংশেও বাতি দিতে আর কেহ নাই। কেবল সেও অনেক দিন আগে গ্রামের স্বরূপ চক্রবর্তী ভিনগাঁ হইতে নিমন্ত্রণ খাইয়া ফিরিতেছিলেন। সন্ধ্যার সময় নদীর ঘাটে নামিয়া আসিতে পথের ধারে দেখিলেন একটি সুন্দরী ষোড়শী মেয়ে দাঁড়াইয়া। স্থানটি লোকালয় হইতে দূরে। সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছিল। পথে কেহ কোথাও নাই। এই সময় নিরালা বনের ধারে একটি অল্প বয়সী সুন্দরী মেয়েকে দেখিয়া স্বরূপ চক্রবর্তী দস্তুর মতো বিস্মিত হইলেন। কিন্তু তিনি কোনো কথা কহিবার পূর্বেই মেয়েটি ঈষৎ গর্বমিশ্রিত অথচ মিষ্ট সুরে বলিল, আমি এই গ্রামের বিশালাক্ষী দেবী। গ্রামে অল্প দিনে ওলা ওঠার মড়ক আরম্ভ হবে। বলে দিও চতুর্দশী রাত্রে পঞ্চানন্দ তলায় 108টা কুমড়ো বড়ি দিয়ে যেন কালী পূজা করে। কথা শেষ হইবার সঙ্গে সঙ্গে স্তম্ভিত স্বরূপ চক্রবর্তীর চোখের সামনে মেয়েটি চারিধারের শীত সন্ধ্যার কুয়াশায় ধীরে ধীরে যেন মিলাইয়া গেল। এই ঘটনার দিন কয়েক পরে সত্যই সেবার গ্রামে ভয়ানক মড়ক দেখা দিয়াছিল। এসব গল্প কতবার শুনিয়াছে। জানালার ধারে দাঁড়াইলেই বিশালাক্ষী ঠাকুরের কথা তাহার মনে পড়ে। দেবী বিশালাক্ষীকে একটিবার দেখিতে পাওয়া যায় না। হঠাৎ সে বনের পথে হয়তো গুলঞ্চের লতা পাড়িতেছে। সেই সময় খুব সুন্দর দেখিতে রাঙা পাড় শাড়ি পরনে, হাতে গলায় মা দুর্গার মতো হারবালা। তুমি কে? আমি অপু। তুমি বড় ভালো ছেলে, কি বর চাও? সে বিছানায় গিয়া শোয়। একবার ঝিরঝিরে হাওয়ায় কত কি লতা পাতার তিক্ত মধুর গন্ধ ভাসিয়া আসে। ঠিক দুপুরবেলা অনেক দূরের কোনো বড় গাছের মাথার উপর হইতে গাংচিল টানিয়া টানিয়া ডাকে, যেন এই ছোট্ট গ্রামখানির অতীত বর্তমান সমস্ত ছোটোখাটো দুঃখ শান্তি দ্বন্দ্বের ঊর্ধ্বে শরৎ মধ্যাহ্নের রৌদ্র ভরা নীল নির্জন আকাশ পথে এক উদাস গৃহবিভাগী পথিক দেবতার সুকণ্ঠের অবদান দূর হইতে দূরে মিলাইয়া চলিয়াছে। কখন সে ঘুমাইয়া পড়ে বুঝিতে পারে না। ঘুমাইয়া উঠিয়া দেখে বেলা একেবারে নাই। জানালার বাহিরে সারা বনটায় ছায়া পড়িয়া আসিয়াছে। বাঁশ ছড়ের আগায় রাঙা রোদ। প্রতিদিন এই সময় ঠিক এই ছায়া ভরা বৈকালটিতে নির্জন বনের দিকে চাহিয়া তার অতি অদ্ভুত কথা সব মনে হয়। অপূর্ব খুশিতে মন ভরিয়া ওঠে। মনে হয় এরকম লতা পাতার মধুর গন্ধ ভরা দিনগুলি ইহার আগে কবে একবার যেন আসিয়াছিল। সেসব দিনের অনুভূত আনন্দের অস্পষ্ট স্মৃতি আসিয়া এই দিনগুলিকে ভবিষ্যতের কোনো অনির্দিষ্ট আনন্দের আশায় ভরিয়া তোলে। মনে হয় একটা কিছু যেন ঘটিবে। এই দিনগুলি বুঝি বৃথা যাইবে না। একটা বড় কোনো আনন্দ ইহাদের শেষে অপেক্ষা করিয়া আছে যেন। এই অপরাহ্নগুলির সঙ্গে আজন্ম সাথী সুপরিচিত এই আনন্দভরা বহুরূপী বনটার সঙ্গে কত রহস্যময় স্বপ্নদেশের বার্তা যে জড়ানো আছে। বাঁশঝাড়ের উপরকার ছায়াভরা আকাশটার দিকে চাহিয়া সে দেখিতে পায় এক তরুণ বীরের উদারতার সুযোগ পাইয়া কে প্রার্থী একজন তাহার অক্ষয় কবচকুণ্ডল মাগিয়া লইতে হাত পাতিয়াছে। পিটুলি গোলা পান করিয়া কোথাকার এক ক্ষুদ্র দরিদ্র বালক খেলুড়েদের কাছে দুগ্ধ খেয়েছি বলিয়া উল্লাসে নৃত্য করে। ওই যে পোড়ো ভিটার বেলতলাটা, ওইখানেই তো সরসজ্জা শায়িত প্রবীণ বীর ভীষ্মদেবের মরণাহত ওষ্ঠে তীক্ষ্ণ বাণী পৃথিবী পুড়িয়া অর্জুন ভোগবতী ধারা সিঞ্চন করিয়াছিলেন। প্রথম যৌবনে সরযূতটের কুসুমিত কাননে মৃগয়া করিতে গিয়া দশরথ মৃগ ভ্রমে যে জল আহরণগত দরিদ্র বালককে বধ করেন, সে ঘটিয়াছিল ওই রানু দিদিদের বাগানের বড় জাম গাছটার তলায় যে ডোবা তাহারই ধারে। তাহাদের বাড়ি একখানা বই আছে, পাতাগুলো সব হলদে, মলাটটার খানিকটা নাই। নাম লেখা আছে বীরাঙ্গনা কাব্য, কিন্তু লেখকের নাম জানে না। গোড়ার দিকের পাতাগুলি ছিঁড়িয়া গিয়াছে। বইখানা বড় ভালো লাগে। তাহাতে সে পড়িয়াছে, অদূরে দেখিনু হ্রদ, সে হ্রদের তীরে রাজরথী একজন যান গড়াগড়ি ভগ্ন উরু,
দেখি উচ্চে উঠিনু কাঁদিয়া, এ কি কুস্বপন নাতে দেখাইলে মোরে। কলুইচণ্ডী ব্রতের দিন মায়ের সঙ্গে গ্রামে উত্তর মাঠে যে পুরনো মজা পুকুরের ধারে সে বনভোজন করিতে যায়, কেউ জানে না চারিধারে বনে ঘেরা সেই ছোট্ট পুকুরটাই মহাভারতের সেই দৈপায়ন হ্রদ। ওই নির্জন মাঠের পুকুরটার মধ্যে সে ভগ্ন উরু অবমানিত বীর থাকে একা একা, কেউ দেখে না, কেউ খোঁজ করে না। উত্তর মাঠের কলা বেগুনের ক্ষেত হইতে কৃষাণীরা ফিরে আসে, জনমানুষের চিহ্ন থাকে না কোনো দিকে। সোনাডাঙ্গা মাঠের পাড়ের অনাবিষ্কৃত বসতিশূন্য অজানা দেশে চন্দ্রহীন রাত্রির ঘন অন্ধকার ধীরে ধীরে বিস্তার লাভ করে। তখন হাজার হাজার বছরের পুরাতন মানব বেদনা, কখনো বা দরিদ্র পিতার প্রবঞ্চনা মুগ্ধ অবোধ বালকের উল্লাসে, কখনো বা এক ভাগ্যহত নিঃসঙ্গ অসহায় রাজপুত্রের ছবিতে তাহার প্রবর্ধমান উৎসুক মনের সহানুভূতিতে জাগ্রত সার্থক হয়। ওই অজ্ঞাতনামা লেখকের বইখানা পড়িতে পড়িতে কতদিন যে তাহার চোখের পাতা ভিজিয়া আসিয়াছে। তাহার বাবা বাড়ি নেই, বাড়ি থাকিলে তাহাকে এক মনে ঘরে বসিয়া দপ্তর খুলিয়া পড়িতে হয়। একেবারে বেলা শেষ হইয়া যায়, তবুও ছুটি হয় না। তাহার মন ব্যাকুল হইয়া ওঠে। আর কতক্ষণ বসিয়া বসিয়া শুভঙ্করীর আর্যা মুখস্থ করিবে? আজ আর বুঝি সে খেলা করিবে না? বেলা বুঝি আর আছে? বাবার উপর ভারী রাগ হয়, অভিমান হয়। হঠাৎ অপ্রত্যাশিতভাবে ছুটি হইয়া যায়। বই দপ্তর কোনো রকমে চুপ করিয়া এক জায়গায় ফেলিয়া রাখিয়া ছায়াভরা উঠানে গিয়া খুশিতে এসে নাচিতে থাকে। অপূর্ব অদ্ভুত বৈকালটা, নিবিড় ছায়া ভরা গাছপালার ধারে খেলাঘর, গোলঞ্চলতার তার টাঙানো, খেজুর ডালের ছাপ, বনের দিক থেকে ঠান্ডা ঠান্ডা গন্ধ বাহির হয়। রাঙা রোদটুকু জ্যাঠামশাইদের পোড়ো বাতাবি লেবু গাছের মাথায় চিকচিক করে। চকচকে বাদামি রঙের ডানাওয়ালা তেড়ো পাখি বনকলমি ঝোপে উঠিয়া আসিয়া বসে। তাজা মাটির গন্ধ, ছেলে মানুষের জগৎ ভরপুর আনন্দে উছলিয়া ওঠে। কাহাকে সে কি করিয়া বুঝাইবে সে কি আনন্দ? শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালীর 11 পর্ব। পর্ব পাঠে আমি অরুময় চক্রবর্তী।